সিসিইউতে খালেদা জিয়া সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড মায়ের পাশে থাকার তীব্র ইচ্ছা থাকলেও দেশে ফেরা একক সিদ্ধান্তে নয় মন্তব্য তারেক রহমানের। জটমুক্ত বিসিএস কার্যকরের পথে পিএসসি সিলেবাস প্রশ্নের ধরনে আসছে বড় পরিবর্তন, দ্রুত পরীক্ষা মূল্যায়ন ও ফল প্রকাশে নজর। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলছে মক ভোটিং, উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির। ইন্দোনেশিয়ার বন্যায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ। এবং আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই, আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর 3টা সংবাদে, সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। 2 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি থাকা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি, তবে নতুন করে অবনতিও দেখা যায়নি। মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে এবং তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন। ইনফেকশনের ঝুঁকির কারণে তারা সিসিইউতে প্রবেশ না করে বাইরে থেকেই দেখেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার জানান, খালেদা জিয়া এখনও সিসিইউতেই আছেন এবং অবস্থার তেমন পরিবর্তন হয়নি। ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন সার্বক্ষণিক হাসপাতালে রয়েছেন। দর্শক, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী সিফাত আল ফাহিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রয়েছে রাজধানীর এভার কেয়ার হসপিটালের ঠিক সামনের এই জায়গাটিতে। যদি একটু জানিয়ে রাখি, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এই এভার কেয়ার হসপিটালের সিসিইউতে রাখা হয়েছে এবং গত সপ্তাহের রবিবারে তাকে এই হসপিটালে আনা হয় নানান শারীরিক জটিলতা নিয়ে। যেই শারীরিক জটিলতার মধ্যে তার কিডনির সমস্যা থেকে শুরু করে নিউমোনিয়া এবং আরও যে তার সমস্যাগুলো রয়েছে সেটাকে ঘিরেই কিন্তু এই হসপিটালটিতে নিয়ে আসা হয়েছে। তবে গতকাল নাগাদ থেকে আমরা দেখতে পাচ্ছি যে তার শারীরিক জটিলতা নিয়ে এই জায়গাটিতে বিএনপির যা নেতাকর্মীরা রয়েছেন এবং আরও যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই হসপিটালটিতে আসেন এবং তার জন্য কিন্তু তারা দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে। তারই ধারাবাহিকতায় আজ দুপুর নাগাদ এই জায়গাটিতে আমরা দেখেছি যে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন, হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে তাসনিম যারা, তারাও কিন্তু এই জায়গাটিতে এসেছিলেন এবং তারা সংবাদ মাধ্যমের সাথে তাদের যে মত বিনিময় সেই মত বিনিময় তারা করেন এবং সেই মত বিনিময়ে তারা যেমনটি জানান যে তারা কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চান। এছাড়াও বিএনপি পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে এবং গতকালকে আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দোয়া চেয়েছেন। এবং এটি ছিল রাজধানীর এভার কেয়ার হসপিটাল থেকে এর সর্বশেষ। দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন রিপোর্টার সিফাত আল ফাহিম। চলে যাচ্ছি পরবর্তী খবরে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। শনিবার রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিবের গণমাধ্যমে দেয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়। এর আগে গেল শুক্রবার বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। 3 বারের সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান প্রধান উপদেষ্টা। নানা রোগে আক্রান্ত প্রায় 80 বছর বয়সী খালেদা জিয়া 23শে নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন।
বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সংকটাপন্ন বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে যাচ্ছেন দলের নেতারা। অন্যান্য দলের নেতারাও নিচ্ছেন খোঁজ। প্রধান উপদেষ্টার নির্দেশে সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বিশেষ সহকারী মনির হায়দার। শারীরিক অবস্থার অবনতি হলে গেল 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার থেকে সিসিইউতে চিকিৎসাধীন তিনি। এদিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির 3 নেতা। বিএনপি নেত্রীর অবস্থা ক্রিটিক্যাল হলেও তিনি সজ্ঞান ও সজাগ আছেন বলে জানিয়েছেন তারা। শনিবার সকাল 10:30টার দিকে এনসিপির পক্ষ থেকে দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এভার কেয়ার হাসপাতালে যান। পরে বেলা 12টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে গণমাধ্যমে কথা বলেন তারা। ডক্টর তাসনিম জারা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল তবে স্থিতিশীল। এছাড়াও দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান এনসিপি নেতারা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এভার কেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যায় থাকা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে রাজনৈতিক জটিলতার কারণে মায়ের অসুস্থতা সত্ত্বেও দেশে ফেরার সিদ্ধান্ত তার একার হাতে নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। এমন পরিস্থিতি দ্রুত অনুকূল হলে দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি বর্তমানে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার গুরুতর অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দেশে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সকল স্তরের নাগরিক আন্তরিকভাবে দোয়া অব্যাহত রেখেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বত সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মতো তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবার প্রদান অব্যাহত রেখেছেন। বন্ধু প্রতিম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসা সহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে। সর্বজন শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার প্রতি সকলের আন্তরিক দোয়া ও ভালোবাসার প্রদর্শন করায় জিয়া পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। একই সাথে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য সকলের প্রতি দোয়া অব্যাহত রাখার জন্য ঐকান্তিক অনুরোধ জানাচ্ছি। এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমরা একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ার মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বছরের পর বছর ধরে চলমান বিসিএস জট কাটতে কার্যকর রোডম্যাপ হাতে নিয়েছে সরকারি কর্ম কমিশন। দীর্ঘ সময় ধরে একসঙ্গে একাধিক বিসিএস চলায় চাপের মুখে থাকা পিএসসি এবার দ্রুত পরীক্ষা, মূল্যায়ন ও ফল প্রকাশের মাধ্যমে প্রার্থীদের জন্য জট মুক্ত বিসিএস নিশ্চিত করার লক্ষ্য রাখছে। ইতিমধ্যে 2025 সালে 4টি বিসিএস সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি এবং 2026 সালের পর এক বছরের মধ্যে এক বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘদিনের অপেক্ষা সমাপ্তির পথে এগোচ্ছে পিএসসি। হাসান আদিবের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বছরে একটি করে বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন। বছরে একটি বিসিএস সম্পন্ন করার নিয়ম থাকলেও বাস্তবে 3 থেকে 4 বছর লেগে যাওয়ায় সরকারি কর্ম কমিশনের ওপর তৈরি হয়েছে অতিরিক্ত চাপ। একসঙ্গে একাধিক বিসিএস এর কার্যক্রম চলমান থাকায় বাড়ছে জটিলতা, আর এই জট সামাল দিতে খুঁড়িয়ে চলছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। 4 দশক ধরে এমন বিসিএস জট লেগে আছে পিএসসিতে। সম্প্রতি এই জট কাটাতে রোডম্যাপ ধরে এগোচ্ছে প্রতিষ্ঠানটি। তাতে গতি ফিরেছে পিএসসির কার্যক্রমে, কমছে জটও। এ ধারায় কার্যক্রম চললে 2026 সালের পর জটমুক্ত বিসিএস উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। পিএসসি বলছে শুধু 2025 সাল অর্থাৎ এক বছরে 4টি বিসিএস শেষ করেছেন তারা। এছাড়া চলমান 3টি বিসিএস এর লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়েছে। আগামী বছর 46 ও 47তম বিসিএস এর চূড়ান্ত ফল প্রকাশ করলেই জটমুক্ত হবে পিএসসি। বছরের নভেম্বর মাসে একটি বিসিএস এর বিজ্ঞপ্তি হবে, সেটি চূড়ান্ত ফল প্রকাশ করা হবে পরবর্তী বছরের ডিসেম্বরের মধ্যে। এভাবে এক বিসিএস এক বছরে উদ্যোগ বাস্তবায়নে তৎপর পিএসসি। ঘোষিত রোডম্যাপ বাস্তবায়ন করতে পারলেই প্রার্থীদের দীর্ঘদিনের দাবি জটমুক্ত বিসিএস এ উপহার দিতে পারবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এদিকে গেল 26 নভেম্বর 50তম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। প্রথমবারের মতো বিজ্ঞপ্তির সঙ্গে প্রিলি, লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ এবং চূড়ান্ত ফল প্রকাশ সহ সবকিছুর রোডম্যাপ প্রকাশ করেছে। বিসিএস এর সিলেবাস ও প্রশ্নের মান নিয়ে সমালোচনা ঠেকাতে সিলেবাস ও প্রশ্নের ধরনে বড় পরিবর্তনের কাজ করছে পিএসসি। পিএসসি সূত্র বলছে, দক্ষিণ এশিয়া, ইউরোপ সহ বিভিন্ন দেশের চাকরির প্রশ্নের ধরন ও সিলেবাস সংগ্রহ করেছে পিএসসি। এ নিয়ে একটি টিম কাজও করছে। গেল 16 নভেম্বর বিসিএস এর সিলেবাস বিষয়ে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে জাতীয় কারিকুলামের সঙ্গে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক মানদণ্ড সম্মত আধুনিক ও স্বচ্ছ একটি নতুন সিলেবাস প্রণয়নের সুপারিশ করেন বিশেষজ্ঞরা। শুধু বিসিএস নয়, পিএসসি নন ক্যাডার নিয়োগেও চলতি বছর অসংখ্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসব বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন গ্রহণ, পরীক্ষার আয়োজন ও ফল প্রকাশ করে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করতে হচ্ছে পিএসসিকে। নন ক্যাডার পরীক্ষা শাখার কর্মকর্তাদের মতে, নন ক্যাডার নিয়োগের পরীক্ষা আয়োজনেও পিএসসিকে বেগ পোহাতে হয় বেশ। গ্র্যাজুয়েশন শেষ করার পর বেকার জীবন বয়ে বেড়াতে হচ্ছে কয়েক লাখ যুবককে। অনেকে বিসিএস এর পেছনে ছুটে জীবনের গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলছেন। এ ধরনের পরিস্থিতি এড়াতে পিএসসি কাজ করছে। 2027 সালের শুরুটা জটমুক্ত বিসিএস দিয়ে হবে উল্লেখ করে দ্রুত পরীক্ষা, দ্রুত মূল্যায়ন ও দ্রুত ফল প্রকাশ করা হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। নিউজ ডেস্ক, জাগো নিউজ। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রস্তুতি যাচাই করতে অনুষ্ঠিত হচ্ছে মক ভোটিং বা কৃত্রিম ভোট গ্রহণ প্রক্রিয়া। এই মহড়ার মাধ্যমে ভোট গ্রহণ পদ্ধতি, প্রযুক্তির ব্যবহার এবং কর্মীদের সক্ষমতা যাচাই করা হবে। উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছেন ভোটাররা। শনিবার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8:15টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে দুপুর 12টা পর্যন্ত। এতে নারী পুরুষ মিলে 500 জন ভোটার ভোট দেওয়ার কথা রয়েছে। সকাল থেকে ভোটারের দীর্ঘ লাইন না থাকলেও 2-1 জন করে কেন্দ্রে আসছেন ভোটাররা। ভোট কেন্দ্রের নিরাপত্তায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী বাইরে অবস্থান করছেন। ভোট কক্ষেও গিয়ে দেখা যায় রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসাররা স্বাভাবিক নিয়মেই কাজ করছেন। ভোটাররা এলেই তাদের নির্বাচনী ব্যালট ও গণভোটের ব্যালট বুঝিয়ে দেওয়া হচ্ছে।
যেহেতু আজকে ডেমো ভোট প্রথম দেওয়া হচ্ছে, সেখানে আমাদের পড়তে হয়েছে যে বিষয়টা কি। সেখানে হ্যাঁ না ভোট, তো এখানে আগেই জানা থাকতো বিষয়টা, তাহলে এক মুহূর্তে সিদ্ধান্তটা নেওয়া যেত। গণভোটের যে ব্যালটটা, এটা খুব সুন্দর পড়ে বোঝা যাচ্ছে, স্বচ্ছতা খুবই ভালো এবং নিজের যে মতটা সেটা খুব সহজেই প্রকাশ করা যাচ্ছে। ইলেকশন কমিশন এখানে ডিজেবল ভোটার যারা, বয়স্ক ভোটার যারা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ভোটার, তাদের ভোটটা তারা কিভাবে দিবে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষ যত বিজ্ঞপ্তি দেওয়া হবে, কারণ সাধারণ মানুষ তো আগে এই ভোটটা দেয়নি, যদি আমরা প্রচারণাটা ওইভাবে করা হয় সাধারণ মানুষও বুঝে ওরাও দিতে পারবে। ভোট কৌতূহল আছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে এটা ভোট দিচ্ছেন, এবং আমরা যেভাবে আপনার লাইন আপ যেটা করেছি, এখানে কিউইং যেটা করছি, এবং তারা তাদের নির্দিষ্ট কক্ষে যাচ্ছেন, অবশ্যই বুঝতে পারছে, কারণ ব্যালটের ভিন্নতা আছে। ব্যালটের একটা সাদা কালো আর একটা রঙিন, কাজে ব্যালটের ভিন্নতা আছে এবং দুটোতেই তারা বুঝতে পারছেন। আর তাছাড়া ওখানে বলে দেওয়া হচ্ছে এটাতে আপনি হ্যাঁ না, আর এটাতে আপনি প্রতীকের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে চলা মক ভোটিং পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। সিইসি বলেন, গণভোট নিয়ে সেইভাবে প্রচারণা শুরুই হয়নি এখনো। সরকার এবং ইসি একসঙ্গে মিলে ব্যাপক প্রচারণা চালাবে, সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ। এখানে অপশন শুধু হ্যাঁ আর না, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন। এগুলো রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করে তারা সিদ্ধান্তে এসছে, সরকার আইনটা করেছে। আমরা আইন অনুযায়ী হ্যাঁ বা না, আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখানে কোনো ইন্ডিভিজুয়ালি এক প্রশ্নের উত্তর হ্যাঁ, এক প্রশ্নের উত্তর না, এটার স্কোপ নাই। ওই 4টা প্রশ্নের বান্ডল, ইটস এ বান্ডল অফ 4 কোয়েশ্চেন্স, এবং সেটাতে আইদার ইউ হ্যাভ টু সে ইয়েস অর ইউ হ্যাভ টু সে নো। সেটা আমরা আইন অনুযায়ী যেটা আছে সেটা আমরা ব্যবস্থা করব। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযানের পর তার শীর্ষ উপদেষ্টা আন্দ্রি ইয়ারমাক পদত্যাগ করেছেন। রাজনৈতিক প্রভাবশালী ইয়ারমাক রাশিয়ার পূর্ণমাত্রার যুদ্ধের সময় জেলেনস্কির সবচেয়ে ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন, কিন্তু ক্রমবর্ধমান কেলেঙ্কারির কারণে বাড়তে থাকা চাপের মুখে তার বাড়িতে দুর্নীতি বিরোধী অভিযানের পর তিনি পদত্যাগ করলেন। জেলেনস্কি সম্প্রতি তাকে গুরুত্বপূর্ণ আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য নিযুক্ত করেছিলেন, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে নতুন অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। নিজের কার্যালয়ের বাইরে জাতির উদ্দেশ্যে এক কঠোর ভাষণে জেলেনস্কি ঐক্যের আহ্বান জানিয়ে সতর্ক করে দিয়ে বলেন, সবকিছু হারানোর ঝুঁকিতে আছেন তারা, নিজেদের, ইউক্রেন এবং তাদের ভবিষ্যৎ। কয়েক সপ্তাহ ধরেই এই দুর্নীতি কেলেঙ্কারির কারণে ইউক্রেনে বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে। জেলেনস্কির নিজস্ব অবস্থানও কিছুটা দুর্বল হয়ে পড়েছে এবং এই নাজুক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনার অবস্থান বিপন্ন হয়ে উঠতে পারে। ইউক্রেনের রাষ্ট্রীয় পারমাণবিক বিদ্যুৎ কোম্পানি এনার্গো আটম নিয়ে হওয়া দুর্নীতি তদন্তের অংশ হিসেবে শুক্রবার জেলেনস্কির প্রধান সহকারী ও চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাকের বাসস্থান সহ বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশি অভিযান পরিচালনা করেছে দেশটির জাতীয় দুর্নীতি বিরোধী ব্যুরো। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়ে গেছে। দুর্যোগ ব্যবস্থা কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুসারে দেশটিতে বন্যা ও ভূমিধসে 200 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পশ্চিম সুমাত্রার আঞ্চলিক দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র ইলহাম ওয়াহাব শুক্রবার রাতে বলেন,
এখন পর্যন্ত 61 জনের মৃত্যুর রেকর্ড করা হয়েছে এবং 90 জনের সন্ধান চলছে। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যান অনুসারে উত্তর সুমাত্রায় আরও 116 জন মারা গেছেন, যেখানে আছে প্রদেশে মৃতের সংখ্যা কমপক্ষে 35 জন। ইন্দোনেশিয়া ছাড়াও প্রতিবেশী মালয়েশিয়া ও থাইল্যান্ডেও টানা ভারী বৃষ্টিতে সাম্প্রতিক সময়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে বর্ষাকাল, আর এ সময় ভূমিধস, আকস্মিক বন্যা ও পানিবাহিত রোগের ঝুঁকি বেশি থাকে। কয়েকদিনের মধ্যে সৃষ্ট একটি শক্তিশালী মৌসুমী ঝড় এই পরিস্থিতিকে আরও খারাপ করেছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সিরিজ বাঁচানোর কঠিন পরীক্ষায় আজ মাঠে নামছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যা 6টায় দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে টাইগাররা। প্রথম ম্যাচে হারের পর যেখানে বাংলাদেশ দল পুরোপুরি বিশ্রামে ছিল, সেখানে আয়ারল্যান্ড কোনো আনুষ্ঠানিক ছুটি নেয়নি। শুক্রবার দুপুর থেকেই তারা ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত ছিল। তবে প্রথম টি-20র মূল একাদশে থাকা খেলোয়াড়রা অনুশীলনে অংশ নেননি। অন্যদিকে টাইগাররা হারের পরও পুরো দিন বিশ্রামেই কাটিয়েছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হবে ব্যাটিং বান্ধব উইকেটে। শোনা যাচ্ছে আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে। একজন ব্যাটার ও একজন বোলারকে বদলানোর সম্ভাবনা বেশি। প্রথম টি-20তে 39 রানের জয়ে 3 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। সিরিজে টিকে থাকতে আজ বাংলাদেশের সামনে লক্ষ্য একটাই, জয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সিসিউতে খালেদা জিয়া, সার্বক্ষণিক নজরদারিতে মেডিকেল বোর্ড। মায়ের পাশে থাকার তীব্র ইচ্ছা থাকলেও দেশে ফেরা একক সিদ্ধান্তে নয়, মন্তব্য তারেক রহমানের। জটমুক্ত বিসিএস কার্যকরের পথে পিএসসি, সিলেবাস প্রশ্নের ধরনে আসছে বড় পরিবর্তন। দ্রুত পরীক্ষা মূল্যায়ন ও ফল প্রকাশে নজর। গণভোট ও জাতীয় নির্বাচন নিয়ে চলছে মক ভোটিং। উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার আশা সিইসির। ইন্দোনেশিয়ায় বন্যায় মৃতের সংখ্যা 200 ছাড়িয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের পর জেলেনস্কির শীর্ষ উপদেষ্টার পদত্যাগ। এবং আইরিশদের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াই। আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশ জুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।